আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডান্ডি অভিযান। ডান্ডি অভিযান কেন করা হয়েছিল বা ডান্ডি শহরটিকে কেনই বেছে নেওয়া হয়েছিল তা আমরা সংক্ষেপে জেনে নেব। তার আগে বেশ কিছু পটভূমি, এই অভিযানের পটভূমি সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। এই পটভূমিটি লক্ষ্য করা যাবে 1928 সালে নেহেরু রিপোর্টকে কেন্দ্র করে। নেহেরু রিপোর্টে কি বলা হয়েছিল? নেহেরু রিপোর্টে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের পরিবর্তে ডোমিনিয়নের মর্যাদা দানের কথা বলা হয়েছিল। অর্থাৎ এখানে পূর্ণ স্বরাজের কথা বলা হয়নি, পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়নি, শুধুমাত্র ডোমিনিয়ন অর্থাৎ স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়। অন্যদিকে 1929 সালে ইংল্যান্ডে শ্রমিক দল ক্ষমতাসীন হয়। এই শ্রমিক দল কি ছিল? না, শ্রমিক দলের যে নেতা ছিলেন তিনি ভারতবাসীদের স্বাধীনতা দানের পক্ষে ছিলেন। ফলে এই দুই ঘটনা ভারতবাসীর মনে কোথাও না কোথাও একটি আশার আলো জাগিয়েছিল। কিন্তু এই নেহেরু রিপোর্টে ডোমিনিয়ন দানের ঘটনাটি বা প্রস্তাবটি ভারতীয়দের যে নব কংগ্রেসি নেতা ছিল তাদের মনঃপূত হয়নি, কারণ তারা পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন। এবং এই ক্ষেত্রে গান্ধীজি তিনি কি করলেন? তিনি আন্দোলনের ডাক দিলেন। তিনি পূর্ণ স্বাধীনতা সম্পর্কে সোচ্চার হলেন। এবং সেই সময় আমরা দেখতে পাবো 1929 সালে ভারতে সশস্ত্র বিপ্লবের অভ্যুত্থান, পাঞ্জাবের বিপ্লবীদের সন্ত্রাসবাদী কার্যকলাপ, কংগ্রেস ও ভারতীয় কমিউনিস্ট দলের নেতৃত্বে শ্রমিক ও কৃষক আন্দোলন ভারতকে এক তখন অস্বস্তিকর পরিবেশে তৈরি করে। অর্থাৎ সব দিক থেকে ব্রিটিশ সরকারের ওপর এক চাপ দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। সেই সময় কংগ্রেসের একটি বৈঠক ঘটে, একটি গোল টেবিল বৈঠক, যেটি হয়েছিল 1929 সালে 31শে ডিসেম্বর, লাহোর অধিবেশন। তাহলে কংগ্রেসের লাহোর অধিবেশন কত সালে হয়েছিল? প্রশ্ন আসলে উত্তর হবে 1929 সালে 31শে ডিসেম্বর। কোথায় হয়েছিল? লাহোরে। লাহোর অধিবেশন। এই অধিবেশনে কি বলা হয়? না, পূর্ণ স্বরাজই ভারতের লক্ষ্য হবে, এর কম কোনো কিছুই নেওয়া হবে না। 1930 সালে 26শে জানুয়ারি ভারতের সর্বত্র স্বাধীনতার সংকল্প বাক্য পঠিত হয় এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে ত্রিরঞ্জিত পতাকা উত্তোলিত হয়। এই গোল টেবিল বৈঠকে বলা হয় যে আমরা অন্য কোনো স্বায়ত্তশাসনে খুশি হব না, আমাদের পূর্ণ স্বরাজ দিতে হবে। এবং এই অধিবেশন হয়েছিল 1929 সালে 31শে ডিসেম্বর। এই সময় গান্ধীজি তিনি কি করলেন? তিনি বললেন আমরা ইংরেজদের সঙ্গে একমত হব না এবং তাদের সমস্ত যে সমস্ত আইন রয়েছে সেগুলো আমরা মানব না। ফলে তিনি আইন অমান্য আন্দোলনের প্রস্তুতি শুরু করতে থাকেন। এবং তখনকার যে বড়লাট ছিলেন রেজিন্ট রেনল্ডস, তার কাছে তিনি 11 দফা দাবি উত্থাপন করেছিলেন। এই দাবিতে তাহলে কি বলা হয়েছিল? এই দাবিতে তিনি বেশ কিছু আহ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, পূর্ণ স্বরাজের কথা জানিয়েছিলেন এবং তিনি বলেন যদি ব্রিটিশ সরকার ভারতীয়দের দাবিগুলো না মেনে নেন তবে তিনি আইন অমান্য আন্দোলন করতে বাধ্য হবেন। এই দাবি যথারীতি প্রত্যাখ্যান হয় এবং গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল লবণ আইন ভঙ্গ করা। আইন অমান্য মানে সেই সময় ব্রিটিশদের একটা আইন ছিল ভারতীয়দের সবচেয়ে প্রয়োজনীয় খাদ্যবস্তু, যেটা সমস্ত রন্ধন প্রণালীতে বলুন, খাবার জন্য বলুন, দরকার পড়েই থাকে, সেটা হচ্ছে লবণ। লবণের জন্য ট্যাক্স দিতে হতো। গান্ধীজি কি করলেন? তিনি বললেন তিনি এই আন্দোলন মানবেন না, এই আইন মানবেন না এবং লবণ আইন ভঙ্গ করে তিনি আইন অমান্য আন্দোলনের সূচনা করবেন। সেই সময় সমুদ্র থেকে জল তুলে লবণ তৈরি করা
একটা অপরাধ বলে মনে করা হতো। এই বিষয়ে একচেটিয়া অধিকার ছিল ইংরেজ সরকারের। তাই গান্ধীজি লবণকেই মানে সিলেক্ট করেছিল, চুজ করেছিল আইন অমান্য আন্দোলন করার জন্য। 1930 খ্রিস্টাব্দে 2রা মার্চ গান্ধীজি বড়লাটকে এই চিঠিতে আন্দোলনের কথা জানালে বড়লাট আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি সম্পর্কে তাকে সতর্ক করে দিয়েছিলেন। বড়লাট জানিয়েছিলেন তিনি যদি এই আইন করেন তবে তাকে গ্রেপ্তার করা হবে। এই ছিল ডান্ডি অভিযান ঘটার আগের পটভূমি, এবং ডান্ডি অভিযানের মধ্য দিয়েই গান্ধীজি কিন্তু আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। গান্ধীজি আইন অমান্য আন্দোলনের প্রথম ক্ষেত্র হিসেবে গুজরাটের অন্তর্গত ডান্ডি সমুদ্র উপকূলে লবণ আইন অমান্যের কর্মসূচি গ্রহণ করেন। এই ব্যাপারে তার প্রধান উদ্দেশ্য ছিল লবণের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিষয়ে আইন অমান্য করলে আন্দোলনকে গণমুখী করে তোলা সম্ভব হবে। 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে 280 মাইল দূরে গুজরাটের সমুদ্র উপকূলে ডান্ডি গ্রামে 78 জন সত্যাগ্রহী নিয়ে তিনি যাত্রা শুরু করেন। প্রায় 24 দিনের পদযাত্রায় তিনি 5ই এপ্রিল ডান্ডিতে পৌঁছায়। পরদিন 6 এপ্রিল তিনি সমুদ্র থেকে জল তুলে লবণ তৈরি করে লবণ আইন অমান্য করেন। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সাইমন কমিশনের প্রতিক্রিয়াশীল নীতি, এখানে একটু বানানটা দেখে নেবে, এটা হচ্ছে আইমন নয়, এটা হচ্ছে সাইমন কমিশন। সাইমন কমিশনের প্রতিক্রিয়াশীল নীতি, অনশনে বিপ্লবী যতীন দাসের মৃত্যু প্রভৃতি ঘটনার ফলে দেশ জুড়ে এক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে সরকারের নিকট বন্দি মুক্তি, করের বোঝা হ্রাস জন্য 11 দফা প্রস্তাব রাখলে বড়লাট আরউইন তা খারিজ করে দেন। স্বভাবতই গান্ধীজির সামনে সরকারের বিরুদ্ধে আইন অমান্য ছাড়া কোনো পথ খোলা ছিল না। এই আইন অমান্য আন্দোলনে শুভারম্ভ হয়েছিল ডান্ডি অভিযানের মধ্য দিয়ে। অবশেষে একদিন অনশনের দ্বারা মানুষের স্বাধীনতার জন্য তিনি তাকে উদ্বুদ্ধ করেন। 6 এপ্রিল সকালে এক মুঠো লবণ প্রস্তুত করে তিনি সরকারি আইন ভঙ্গ করেন। কত সালে? না, 1930 সালে 6 এপ্রিল। এইভাবে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা করলে ভারতের সর্বত্র আইন অমান্যের কাজ শুরু হয়। তার কর্মসূচিগুলো কি ছিল? লবণ আইন ভঙ্গ করা, সরকারি খাজনা বন্ধ করা, যে খাজনার পরিমাণ ছিল অনেক বেশি সেটাকে বন্ধ করা, বিলেতি দ্রব্য বর্জন করা। এই তিনটির মধ্য দিয়ে তিনি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলন বাংলার 24 পরগনা, মহিষাদল, মেদিনীপুর জেলার কাঁথি প্রভৃতি জায়গায় ব্যাপক আকার ধারণ করে। সমগ্র প্রদেশের সত্যাগ্রহীরা এই কেন্দ্রগুলিতে উপস্থিত হন। যে অঞ্চলগুলি সমুদ্র উপকূল থেকে দূরবর্তী ছিল সেই সব অঞ্চলে লবণ প্রস্তুত সম্ভব নয় বলে অন্য উপায়ে সেখানে আইন অমান্য আন্দোলন হয়েছিল। আইন অমান্য করতে হলে কেবল যে লবণ প্রস্তুত করতে হবে এমন কথা ছিল না। যে সমস্ত অঞ্চলগুলি সমুদ্র থেকে একটু দূরে সেখানে তারা কি করেছিল না, তারা রাজনৈতিক পুস্তক বিক্রয় করেছিল, বিলেতি দ্রব্য বর্জন করে সেটাকে পুড়িয়ে দিয়েছিল। প্রত্যেকটি বাড়ির মানুষজন এক জায়গায় জড়ো হয়ে বিলেতি যে পণ্য, যে জামা কাপড় যা কিছু তারা ব্যবহার করত তারা জনসমক্ষে পুড়িয়ে দিয়েছিল। এইভাবে তারা ঘোষণা করে দেশি বস্ত্র ছাড়া আর কোনোভাবেই বিদেশি দ্রব্য তারা গ্রহণ করবে না। এভাবেও কিন্তু তারা আইন অমান্য করেছিল। গান্ধীজির নেতৃত্বে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। ধীরে ধীরে কি করা হয়?
দমন করা হয় আন্দোলনকারী। কিভাবে? না, 1930 সালে 6 এপ্রিল ডান্ডির সমুদ্র উপকূলে গান্ধীজির লবণ আইন অমান্য আপাত দৃষ্টিতে গুরুত্বহীন মনে হলেও নিত্য প্রয়োজনীয় এই জিনিসটির উপর আন্দোলন শুরু করায় আইন অমান্য আন্দোলন গণমুখী হয়। এতটাই ব্যাপক আকার ধারণ করে যে ব্রিটিশ সরকার রাজনৈতিক যে বই বিক্রি করা হতো, বিপ্লবীরা রাজনৈতিক মত যে প্রচার করার জন্য বই বিক্রি করতেন, সেগুলোকে নিষিদ্ধ করা হয়। 144 ধারা জারি করা হয়। সভা সমিতি, দোকানে পিকেটিং, যেখানেই মানুষ জমায়েত হতো সেখানে মানুষজনকে ধরে জেলখানায় বন্দি করা হতো। কিন্তু তা সত্ত্বেও বিপ্লবীরা আন্দোলনকে অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যান। আইন অমান্য আন্দোলনের এই জোয়ার ক্রমশ কৃষক শ্রমিকদের দাবি দাওয়াকে কেন্দ্র করে ভারতব্যাপী বিস্তার লাভ করে। যদি বলতে চাই কোথায় কোথায়, না সেক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে নোট হিসেবে লিখতে পারো। জায়গার নাম বোম্বাই, কলকাতা, হুগলি, মেদিনীপুর। ভালো করে লক্ষ্য করবে এই জায়গাগুলো কিন্তু উপকূল অঞ্চল। বোম্বাই তো উপকূল অঞ্চলে অবস্থিত, ঠিক আছে? এই জায়গাগুলোতেই কিন্তু আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। পুলিশ লাঠি চালিয়ে পাইকারি জরিমানা ধার্য করে সরকার আন্দোলন দমনের চেষ্টা করে। প্রায় 1 লক্ষ লোককে সে সময় কিন্তু কারাবাসে পাঠানো হয়। আন্দোলনের তীব্রতা বৃদ্ধির উদ্দেশ্যে গান্ধীজি কি করেছিল? ধরসানা, ওয়াডালায় সরকারি লবণ গুদাম অবরোধের কথা ঘোষণা করলে গান্ধীজিকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে। গান্ধীজি কি বললেন? না, তিনি ধরসানা আর কোথায়, না ওয়াডালা, এখানে যে লবণ কারখানা ছিল সেগুলোকে তিনি কি বললেন? তিনি অবরোধ করবেন। এই কথা জানতে পারে ইংরেজ সরকার তাকে গ্রেপ্তার করেন। কিন্তু তা সত্ত্বেও গান্ধীজি তার অন্যান্য সদস্যদের, বিপ্লবী যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদের অবিচল আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। এই আন্দোলনের নেত্রী ছিলেন সরোজিনী নাইডু। উত্তর পশ্চিম সীমান্তে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল খান আব্দুল গফফর খান, যিনি সীমান্ত গান্ধী নামে সমধিক পরিচিত। তিনি কোথায় আন্দোলন করেছিলেন? উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে। সেখানে বেশ কিছু আইন ছিল যেগুলো নিষিদ্ধ, সেগুলো ভঙ্গ করে তিনি সভা সমিতির আয়োজন করেছিলেন এবং ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে এবং আন্দোলন দমন করা হয়। কোনো কোনো জায়গায় সেনাবাহিনীকে নিয়োগ করেও কিন্তু আন্দোলন দমন করা সম্ভব হয়নি। গান্ধীজির আদর্শকে অনুকরণ করে বীরত্ব, দেশপ্রেম, সাহসিকতার সঙ্গে এই আন্দোলন পরিচালনা করায় গফফর খানকে কিন্তু সীমান্ত গান্ধী উপাধি দেওয়া হয়েছিল। তাহলে সীমান্ত গান্ধী উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে আইন অমান্য আন্দোলনকারী নেতা। তিনি গান্ধীজির আদর্শ এবং বীরত্ব, দেশপ্রেমের সাথে পালন করেছিলেন বলে সাহসিকতার সাথে তাকে সীমান্ত গান্ধী বলা হয়। এবং তার যে অনুগামী দল, একে কি বলা হতো? অনুগামী দলকে বলা হতো খোদাই খিদমতগার। কি বলা হতো? খোদা ই খিদমতগার। তার অনুগামী দলকে বলা হয়। সত্যাগ্রহীরা এই অঞ্চলে প্রাচীন লাল পোশাক ধারণ করত বলে এর বাহিনী আবার লাল কোর্তা বাহিনী নামেও পরিচিত। তাহলে উত্তর যদি প্রশ্ন আসে, উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে লবণ আইনে নেতৃত্ব কে দিয়েছিলেন? খান আব্দুল গফফর খান। তার অনুগামী দল কি নামে পরিচিত?
খোদাই খিদমতগার। খোদাই খিদমতগার অন্য কি নামে পরিচিত? লাল কোর্তা বাহিনী, কারণ এর অনুগামীরা লাল পোশাক পরিধান করত। এইভাবে ধীরে ধীরে আন্দোলন চলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত আন্দোলন কিন্তু গণ আকার ধারণ করলে, হিংসাত্মক রূপ নিলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে লাহোর কংগ্রেস। লাহোর কংগ্রেস কি? অসহযোগ আন্দোলনের ব্যর্থতার পর কংগ্রেসের সঙ্গে মতপার্থক্য দেখা দিলে চিত্তরঞ্জন দাস তার সমর্থকদের নিয়ে স্বরাজ্য দল গঠন করে। 1920 সালে যখন অসহযোগ আন্দোলন হয় এবং এই সময় কংগ্রেসের মধ্যে দুইটি দল বিভক্ত হয়ে যায়, একটি নরমপন্থী, একটি চরমপন্থী। এক দল আবেদন নিবেদন মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছ থেকে সমস্ত দাবি দাওয়া চাওয়ার পক্ষপাতী ছিল। আরেক দল যারা হিংসাত্মক নয়, তবে আন্দোলন বা নিজের স্বায়ত্তশাসন দাবি দাওয়া না করে আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে নেয়ার পক্ষপাতী ছিল। ফলে এই দুই দলের মধ্যে যখন মত পার্থক্য হলো, তখন এক দল চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ্য দল গঠন করেন। হিন্দু মুসলিম ঐক্য ও সাম্প্রদায়িক সমস্যা সমাধানের ভিত্তিতে চুক্তি হলেও সফল হয়নি এই কংগ্রেসে। পরবর্তীকালে নেহেরু রিপোর্ট, জিন্নার 14 দফা নীতি, ব্রিটিশ সরকারের সাইমন কমিশনের রিপোর্ট, লন্ডনে অনুষ্ঠিত 3টি গোল টেবিল বৈঠক কোনোটি সাম্প্রদায়িক এবং রাজনৈতিক সমস্যার সমাধানে ভূমিকা রাখতে সক্ষম হয়নি। 1929 সালে 29শে ডিসেম্বর লাহোর কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার দিনেই জওয়াহরলাল নেহেরুর সভাপতিত্বে কংগ্রেস দেশের জন্য পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করেছিলেন। এই প্রস্তাবের মূল লক্ষ্য কি ছিল? লর্ড আয়রনের প্রস্তাবিত গোলটেবিল বৈঠক বর্জন করা, নেহেরু রিপোর্ট বাস্তবায়ন করা, আইন অমান্য আন্দোলন সংগঠন করা। লর্ড আয়রনে প্রস্তাবিত গোলটেবিল বৈঠক যে হয়েছিল, সেখানে কি বলা হয় না, দাবি রাখা হয়। কি দাবি? না পূর্ণ স্বরাজের দাবি। কংগ্রেসের প্রথম জওয়াহরলাল নেহেরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয় লাহোর অধিবেশনে। কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি রাখা হয়? 1929 সালে লাহোর অধিবেশনে। 1929 সালে 31শে ডিসেম্বর মধ্যরাতে ইরাবতী নদীর তীরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়। এখানে জাতীয় আন্দোলনের মুখ্য লক্ষ্যই হবে স্বরাজ এবং স্বাধীনতা অর্জন। জওয়াহরলাল নেহরু সভাপতির ভাষণে দেশের সমস্ত কংগ্রেস সদস্যকে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন সভাগুলি থেকে পদত্যাগ করতে বলেন। অর্থাৎ ব্রিটিশ সরকার সেই সময় পূর্ণ স্বরাজের দাবি দিতে চাইছিলেন না, তারা স্বায়ত্তশাসনের কথা পর্যন্ত মেনে নেন। ফলে জওয়াহরলাল নেহরু বলেন যে প্রাদেশিক আইন সভা, কেন্দ্রীয় আইনসভায় যে সমস্ত কংগ্রেস নেতারা রয়েছে তাদের পদত্যাগ করার কথা বলেছিলেন। স্থির হয় এখন থেকে স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত প্রতি বছর জানুয়ারি মাসে 1929 সালে 31শে ডিসেম্বর, অর্থাৎ স্বাধীনতা লাভের বহু পূর্বে 1947 সালে 15ই আগস্টের আগেও 1929 সালে 31শে ডিসেম্বর প্রতি বছর জানুয়ারি মাসে স্বাধীনতা দিবস পালন করা হবে। সে দিনটি কবে? না 1930 সালে 26শে জানুয়ারি। নেহেরু রিপোর্ট, নেহেরু রিপোর্টেই পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয়, কিন্তু সেই সময়কার বড়লাট এই দাবি মেনে নেন না। তখন গান্ধীজি 11টি প্রস্তাব সমন্বিত একটি দাবি উত্থাপন করেছিলেন। তাতে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি সহ খাজনা প্রত্যাহার, বেশ কিছু দাবি দাওয়া নিয়ে একটা একটা দাবি স্মারকলিপি পেশ করা হয়, কিন্তু যদিও সেটা গ্রহণযোগ্য হয়নি, সেটা প্রত্যাখ্যান করা হয়েছিল। তৃতীয় হচ্ছে আইন অমান্য আন্দোলন।
গান্ধীজির নেতৃত্বে প্রথম সারির প্রত্যেকটি নেতা ঘোষণা করেন উপকূলবর্তী অঞ্চল সহ ভারতবর্ষের সব জায়গায় যেখানে যেখানে নদী তীরবর্তী অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেখানেই পাওয়া যাবে, তারা ব্রিটিশ সরকারের আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলন করবে। লাহোর কংগ্রেসে এই তিনটি দাবি লক্ষ্য সামনে রেখেই লাহোর কংগ্রেস কিন্তু হয়েছিল। যদিও এই তিনটি আন্দোলন হলেও শেষ পর্যন্ত প্রত্যাখ্যান হয় এবং গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করলেও ধীরে ধীরে যখন শেষ পর্যায়ে তা আহ, হিংসাত্মক রূপ ধারণ করে, তখন গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাখ্যান করে নেয়। লাহোর কংগ্রেসেই সুভাষচন্দ্র বসু সমান্তরাল সরকার গঠনের প্রস্তাব রাখলে সংখ্যাগরিষ্ঠ ভোটে বাতিল হয়। এমনকি আইন অমান্য আন্দোলনের কমিটি থেকে সুভাষচন্দ্রকে বাদ দেওয়া হয়। 1929 সালে 31শে ডিসেম্বর রাত 12টায় লাহোরের প্রবল শীত উপেক্ষা করে হাজার হাজার কংগ্রেস কর্মী হর্ষধ্বনির মধ্যে নেহেরু স্বাধীনতার প্রতীক ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে। 1930 সালে 26শে জানুয়ারি দিনটি 1947 সালে স্বাধীনতা লাভের সময় পর্যন্ত প্রতি বছর দেশের সর্বত্র স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। ধন্যবাদ।